চোখের ডান পাশ ঘেঁষে দৃশ্যমান একটা সুচিহ্ন বহন করছে জীবনের কঠিন সত্য। ওহো, ঠিক সত্য নয়, ওটা কলঙ্কের প্রতীক। তা যেন জন্ম এবং মৃত্যুর মতোই বাস্তব। চোখটা দ্বিখণ্ডিত করে রেখেছে সেই দাগ। এক পাশে অগাধ ভালোবাসা পুষ্পিত হয়েছে, তো অপর পাশে বিষাদময় বিচ্ছেদের রেশ লেপ্টে আছে। কুঞ্জরিকার করা জোরালো আঘাতে আরুষের ডান চোখটা ব্রু সহ কেটে দুভাগ হয়ে আছে। ভাগ্যের জোরে দৃষ্টিশক্তি হারাতে হয়নি, সৃষ্টিকর্তা রক্ষা করেছেন। স্বেচ্ছায় মাথা পেতে নেওয়া এই কলঙ্ক ছেলেটার কাছে জন্মদাগের মতোই সত্যি। মুক্তি নেই তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাটা চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ। অদর যুগলে খেলা করছে তাচ্ছিল্যের হাসি। প্রিয়তমার থেকে পাওয়া ভালোবাসার শেষ স্মৃতি এটা। এই পর্যায়ে আলতো করে ক্ষত স্থান ছুঁয়ে দিল আরুষ। এই 7 দিনে ক্ষত শুকিয়ে এসেছে অনেকখানি, কিন্তু তা অমলিন হয়ে আছে। মৃত্যুর আগে অবধি এই দাগ তাকে বহন করতে হবে। কলঙ্কের মতোই রয়ে যাবে আমৃত্যু। জীবন থেকে পেরিয়ে যাওয়া সত্যিটা দিনে শেখ পরিবার খানিকটা স্বাভাবিক হয়েছে। আরুষ ব্যবসায়িক কাজে আজ দুপুরে নগরে যাবে। এখন সেটার জন্যই নিজেকে পরিপাটি করছে। গোসল দিয়ে সবেদ রঙা একটা পাঞ্জাবি জড়িয়েছে শরীরে। সেই সময় হন্তদন্ত হয়ে খাবার হাতে কক্ষে প্রবেশ করলো চন্দ্রা। ব্যস্ত গলায় বলল, দুঃখিত, খাবার আনতে দেরি করে ফেলেছি। রান্নাঘরে গুঞ্জু ছিল, তাই এমনটা হয়েছে। অদিতির জন্য রান্না করছিল তো। আরুষের হাতে চিরুনি, সেটা যথাস্থানে রেখে পিছনে ফিরে তাকালো। মসৃণ কপাল গুটিয়ে এসেছে, ভ্রুজোড়া কুঁচকে ঘুমান্ত চন্দ্রার দিকে মিনিট 2 তাকিয়ে রইল। অতঃপর সময়ের মতোই গম্ভীর কণ্ঠের আদেশ ছুটে গেল চন্দ্রার উদ্দেশ্যে, খাবার পালঙ্কে রাখো। চন্দ্রা মুচকি এসে মাথা নাড়ল। এগিয়ে যে খাবারের থালাখানা বিছানার একপাশে রাখল। আরুষ বাক্যটা উচ্চারণ করে বাথরুমে ঢুকেছে হাত ধুতে। ফিরে এসে বসলো পালঙ্কে। খাবার মেখে মুখে তুলতেই মুখমণ্ডল কুঁচকে ফেলল। চাইল চন্দ্রার দিকে। কে রান্না করেছে? চন্দ্রার দৃষ্টি নিবদ্ধ আরুষের ক্ষত বিক্ষত চোখের দিকে। একজন মেয়ের ভেতরে ঠিক কতটা জেদ, রাগ, অভিমান জমে থাকলে এভাবে আঘাত করতে পারে, সেই ঘেন্নার পারদ ঠাহর করা আদৌ কি সম্ভব? আরুষের করা প্রশ্নে একটু নড়েচড়ে দাঁড়ালো মেয়েটা। পানচ্ছল কণ্ঠে প্রত্যুত্তর করল, আমি রেঁধেছি আপনার জন্য। কেন, ভালো হয়নি? না। ছোট্ট জবাবটুকু দিয়ে পুনরায় খেতে নিবেদন করল আরুষ। চন্দ্রার উজ্জ্বল বদনখানা ফ্যাকাশে হয়ে এলো। ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু মিলিয়ে গেল। কেউ যেন জোরপূর্বক ছিনিয়ে নিল। দরজার কপাটকে আশ্রয় করে দাঁড়ালো মেয়েটা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই 7 দিনে মানুষটার মন পেতে কম করেনি চন্দ্রা। সকাল থেকে রাত অবধি পিছু ছুটেছে, এটা সেটা করে চলেছে, কিন্তু বরাবরের মতোই ফলাফল শূন্য। মন পাওয়া তো দূর, সূক্ষ্ম কোনো অনুভূতিও জাগাতে পারেনি ওই নিরেট হৃদয়ে। চন্দ্রার নেত্রজোড়া চলচল করে উঠল। কিছুক্ষণ নীরবে ছায় দাঁড়িয়ে রইল। কিছু একটা সরুমতি বলল, আপনি চোখের ডাক্তারটাও দেখিয়ে আসবেন। চোখটার অবস্থা ভালো নয়, একেবারে চিরে গেছে ব্রুসহ। দেখতে কি বীভৎস দেখাচ্ছে। আরুষের খাওয়া শেষ। ততক্ষণে পাশের টেবিল থেকে পানির গ্লাস উঠিয়ে হাত ধুয়ে নিল। চন্দ্রা দ্রুত পায়ে এগিয়ে যেয়ে তোয়ালে দিল। আরুষ সেটা নিয়ে হাত মুখ মুছে উঠে দাঁড়ালো। চন্দ্রার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। এতক্ষণে ক্ষীণ হাসলো। আমাকে বীভৎস দেখাচ্ছে না, ওই ক্ষতের চেয়েও তো এই আমিটা বেশি ক্ষত বিক্ষত। থাক না একটা দুটো এমন কলঙ্কের মোড়ানো আঘাত, ক্ষতি কি? এমন অদ্ভুত কথার পরিপ্রেক্ষিতে চন্দ্রা ঠিক কী বলবে বুঝে উঠতে পারল না। পানিটা টইটুম্বর পাখি জোড়া নিয়ে তাকিয়ে রইল। আরুষ শেষবারের মতো আয়নার নিজেকে পরখ করে নিল।
গুছিয়ে রাখা ব্যাগটা হাতে তুলে নিল। চন্দ্রা থমকে দাঁড়িয়ে আছে, দেখে চলেছে আরুষের এক একটা পদক্ষেপ। সেই মুহূর্তেই শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো আরুষের শীতল গলার আওয়াজ। আমি সবটা যেভাবে রেখে যাচ্ছি এসে যেন সেভাবেই পাই। গুঞ্জনের থেকে দূরত্ব বজায় রেখে চলবে, তোমার ভালোর জন্য বলছি। আত্মসম্মানহীন মেয়ে আমার একদম পছন্দ নয়। চন্দ্রার খুব অভিমান হলো। চলে যাচ্ছে তবুও কি একটা ভালো কথা বলা যায় না? চেপে রাখা অভিমান রাগের সহিত প্রকাশ পেল। সবসময় আমাকে কেন নিষেধ করেন? সব নিষেধাজ্ঞা কেবল আমার জন্যই বরাদ্দ কেন? একজন পুরুষ হয়ে মায়ের ওপর উঠতে পারেন না? ইচ্ছা না থাকার সত্ত্বেও মায়ের কথায় বিয়েতে বসে গেলেন। আমি তো পালিত কুকুর ছিলাম, অসহায় ছিলাম ভাগ্যের কাছে। কিন্তু আপনি পারতেন না সব বেচতে দিতে। আরুষ চোখাত পেরিয়েছে মাত্রই এমন কথাতে চলন্ত পথযুগল থেমে গেল। নমনীয় ঘাটটাকে বেঁকে চন্দ্রার দিকে ঘুরল। সাহানি তীক্ষ্ণ কিছু সময় চুপ থেকে বলল, কণ্ঠস্বরে বিদ্রুপের ছাপ স্পষ্ট, তুমি পালিত কুকুর ছিলে আর আমি বাধ্য কুকুর ছিলাম। গুঞ্জনের ভাষার কাপুরুষ মুখের কথাতে সমাপ্তি টেনে হনহনিয়ে প্রস্থান করল আরুষ। চন্দ্রা অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল। মস্তিষ্ক কথাটার আদৌ অর্থ বুঝতে সক্ষম হলো, কিন্তু বাকিটা সেটা সময়ের হাতেই ছেড়ে দিল মেয়েটা। গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। আরুষ নিচে নেমে এসে দাঁড়ালো, চোখ দুটো চারপাশে ভাসমান হলো। কিছু একটা খুঁজে চলেছে। সেই সময় কাঙ্ক্ষিত মুখটা নজরে এলো। রান্নাঘর থেকে বেরোচ্ছে গুঞ্জরিকা। মেয়েটার মুখটা কোনো এক অজানা কারণে মলিন হয়ে আছে। আরুষকে দেখা মাত্রই গুঞ্জরিকা নিজেই এগিয়ে গেল ওর দিকে। এতে ছেলেটা কিঞ্চিত অবাক হলো বৈকি, যার সাথে এত লুকোচুরি আজ ছেদে তার সাথে সাক্ষাৎ করছে। গুঞ্জরিকা আরুষের মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসল। শহর থেকে ফেরার সময় আমার জন্য একটা লাল টকটকে শাড়ি নিয়ে আসবেন শেখ বাবু। একটু থামলো, মুখটা এগিয়ে আরুষের কানে বরাবর নিল। ফিসফিস করে আওড়ালো, একটা রাতের জন্য আমার দেওয়া কথা তুলে নিলাম। আমাকে ছোঁয়ার অধিকার পাবেন আপনি। জলদি ফিরবেন, অপেক্ষায় থাকবো আমি। আরুষ নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারল না। লোচন জোড়ায় ছড়িয়েছে অবিশ্বাস্যতা। ছেলেটা মুখ ফুটে কিছু বলতে পারল না। অতি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। কেবল মাথা নেড়ে সায় জানালো। গুঞ্জরিকা জবাব পেতে সিঁড়ির দিকে অগ্রসর হলো। ঠোঁট দুটোতে খেলা করছে ক্রূর হাসি, অথচ নেত্র যুগলে ফুটে উঠেছে বিষণ্ণতা, যার অর্থ দুর্বোধ্য। কি চাইছে মেয়েটা? অদূরে দাঁড়ানো চন্দ্রা সবটুকু দৃশ্য সচক্ষে দেখল। চোখের পানি বাদ মানল না। শেষ জীবনে যে এই চোখের পানির সঙ্গী হবে তার সেটা বুঝতে আর অবকাশ রইল না। শাহরিয়ার বাড়িতে ফিরল শেষ বিকেলে। এখন ভাদ্র মাসের শেষ দিক, আমন ধান উঠছে। এই বছর আলহামদুলিল্লাহ ধানের ফলন ভালো হয়েছে। আরতে কৃষকের ভিড় চোখে পড়ার মতো, তাই কাজের চাপ একটু বেশিই যাচ্ছে। এই তো এখন খাওয়া নাওয়া শেষ করে আবারও ছুটবে আড়তে। শাহরিয়ার বাড়িতে ফিরতে কমলিকা ব্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজনীয় সবকিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছে। শাহরিয়ার গোসল সেরে ঘরে প্রবেশ করলো। দেখলো টেবিলে খাবার বেরিয়ে রেখেছে কমলিকা। পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা, অপেক্ষার প্রহর গুনছে তার জন্য। শাহরিয়ারের মুখে হাসি ফুটে উঠল। এ মেয়েটাকে বড় ভাগ্য করে পেয়েছে। এগিয়ে যেয়ে কমলিকার সম্মুখে দাঁড়ালো। মুগ্ধ দৃষ্টিতে এক ঝলক উপর থেকে নিচ অব্দি পরখ করে নিল। মুখ নামিয়ে মেয়েটার কান বরাবর এগোলো। কণ্ঠ গলার খাদে নামিয়ে ফিসফিস করে বলল, কমলা, রঙে তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে আমার কমলিকা বউ। প্রেম প্রেম পাচ্ছে আমার, একবার হবে নাকি? কমলিকা বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়ল। মানুষটা আজকাল একটু বেশি ঠোঁটকাটা হয়ে যাচ্ছে। আগে তো এমন ছিল না। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল কমলিকা। বদন নুয়ে ফেলল। রিনরিনে গলায় জবাব দিল, খেয়ে কাজে যান।
শাহরিয়ার এগিয়ে এসে দুজনের মধ্যে অবশিষ্ট থাকা সবটুকু দূরত্ব গুছিয়ে ঘনিষ্ঠ হলো। কানের ললিতে ঠোঁট ছুঁয়ে দিল, নিম্ন স্বরে বলল, তাহলে এখন তুমি আমার ভালোবাসা চাইছো না, প্রত্যাখ্যান করছো আমায়? কমলিকার গাল দুটো লাল হয়ে উঠেছে, কান দুটো দিয়ে ধোঁয়া ছুটছে। এই মানুষটার সামনে আর এক সেকেন্ডও দাঁড়ানো সম্ভব নয়। আলগোছে শাহরিয়ারের বুকে ধাক্কা দিয়ে ছুটে পালালো কমলিকা। এটার জন্য ছেলেটা মোটে প্রস্তুত ছিল না। হঠাৎ কমলিকার এমন কাণ্ডে কিছু সময় নিশ্চুপ রইল, পরক্ষণে উচ্চস্বরে হেসে উঠল। এখন এই মেয়ে আর ওর সামনে আসবে না। বাচ্চা মেয়ে বিয়ে করার এই এক জ্বালা, তাদের লজ্জা কাটাতে যে নিজেদের বাবা হওয়ার বয়স পেরিয়ে যায়। শাহরিয়ার চেয়ার টেনে বসলো, বিড়বিড় করে আওড়ালো, শালার সুসো মরা কপাল আমার, কপালে বিয়ে জোটে না, বিয়ে জোটে তো বউ কাছে আসে না, স্যাহ মার্কা জীবন একটা। শাহরিয়ার খাওয়ার শেষ করে বাড়ি থেকে বেরিয়েছে। গন্তব্যস্থল আড়ত। গুটি গুটি পায়ে সেদিকে হেঁটে চলেছে পথি। মধ্যে দেখা হলো কুঞ্জরিকার সাথে। মেয়েটা শাহরিয়ারের কাছে আসছিল কিছু প্রয়োজনে। রাস্তায় এভাবে দেখা হয়ে যাওয়ার ভালোই হলো, অত দূর আর যাওয়া লাগবে না। কুঞ্জরিকা হেসে নিজেই প্রথমে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? শাহরিয়ার মুস্কি হাসলো, ওয়ালাইকুম সালাম ভাবি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন ভালো। আপনি কেমন আছেন? সব ঠিকঠাক তো? আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি। ভাইজান কিছু কথা ছিল। শাহরিয়ার মাথা নেড়ে বলল, অবশ্যই ভাবি, নির্দ্বিধায় বলুন। মঞ্জুরিকা বড় একটা শ্বাস ফেললো, রয়ে শুয়ে বলতে শুরু করলো, ভাইজান দুটো দিন সময় আছে আমাদের হাতে। নদীর চরে একটা ঘর বেঁধে দিন আমায়। আমি মরলের সাথে গত পরশুদিন কথা বলেছিলাম, দলিল দেখিয়েছি ওনাকে, উনি জানিয়েছেন কোনো সমস্যা নেই। শাহরিয়ার ইশারায় আচ্ছা বোঝালো, তবে মনের মধ্যে খোঁজখোঁজ করতে থাকা প্রশ্নটা করে বসলো, কিন্তু ভাবি সময় দুটো দিন কেন? কুঞ্জরিকা অকপটে বলল, আপনার বন্ধু নগরে গেছে, ফিরবে দুদিন বাদে। তার উপস্থিতিতে ওই বন্দিখাঁচা থেকে মুক্তির আশা করা বড় বোকামি। শাহরিয়ারের এর হাস্যোজ্জ্বল মুখটা ম্লান হয়ে উঠল। ভাবি, আরও একবার ভেবে দেখলে হতো না? আমার বন্ধুকে আমি চিনি, আপনার প্রতি তার ভালোবাসায় কোনো খাদ নেই। পুরো বাড়ির বিরুদ্ধে যে আপনাকে নিজের করেছিল আরুষ, এত সহজে পারবেন ত্যাগ করতে? অথচ তার এরকম ভালোবাসা আমার চাই না ভাইজান। এত নিখাদ ভালোবাসায় বদহজম হচ্ছে আমার। সহজ সরল স্বীকারোক্তি কুঞ্জরিকার। শাহরিয়ার হার মেনে নিল বোনের জেদের কাছে। মুখে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা তাই হবে ভাবি, আমি আজকে শ্রমিকদের সাথে কথা বলবো। কুঞ্জরিকার অদর পল্লব দুপাশে প্রসারিত হলো, মিষ্টি কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ঠিক আছে ভাইজান, আপনার এই ঋণ শোধ করার সাধ্য নগণ্য আমিটার নেই। শাহরিয়ার হেসে ফেলল, বোনের ভালোর জন্য এতটুকু করাই যায়। আচ্ছা ভাবি, আপনি বাড়ি থেকে ঘুরে আসুন, আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে। কুঞ্জরিকার সাথে সাথে নাচক করে দিল, আজ না ভাইজান, অন্যদিন যাব, আমিও যাই এখন। শাহরিয়ার মাথা নেড়ে সম্মতি দিল। দুজন পাশ কাটিয়ে নিজেদের গন্তব্যে পা বাড়ালো। কুঞ্জরিকার শরীর চলছে না, ওপরে সে পাহাড়ের মতো অটল, অথচ ভেতরে কেবল ফাঁকা একটা গহ্বর। আজকাল ভীষণ ক্লান্ত লাগে। জীবন এই কথাই এনে দাঁড় করিয়ে দিল, ঠিক বুঝ উঠতে পারে না তো তিনির একুল পায় না, ওকুলও পায় না। মাছ নদীতে ভেসে বেড়াচ্ছে, মাঝে মধ্যে রাগ জমে আব্বার উপরে। সেই মানুষটা নিজ হাতে ওকে এই স্রোত শ্রীনির বুকে ভাসিয়ে রেখে গেছে। সেই থেকে গন্তব্যহীন ভেসে চলেছে মেয়েটা। চলতি পথে ক্লান্ত গলায় বিড়বিড় করে আওড়ালো গুঞ্জরিকা, আমি আপনার থেকে নিজেকে ততটাই দূরে সরিয়ে নিব, যতটা দূরে সরালে আর কখনো আমার অভিমান ভালোবাসা আপনাকে স্পর্শ করতে না পারবে না। গল্প পরগাছা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।
ধন্যবাদ সকলকে।